বাবা, জানো, মার কাছে রোজ একটা আঙ্কেল আসে দেখা করতে। কালও এসেছিল। ওই আঙ্কেল খুব ভালো, এক্কেবারে তোমার মতন। মার কপালে একটা পাপ্পিও দিয়েছে কাল। আর মাকে বলেছে কি জানো, তাকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাবে, আমাকেও নাকি সাথে করে নেবে। কিন্তু আমি তোমাকে ছেড়ে ওদের সাথে যাব না বাবা। কথাটা বলছিল আমার 3 বছরের মেয়ে মানহা। শুনে আমার কান গরম হয়ে গেল, চোখ কেমন জ্বলতে শুরু করলো, সারা শরীর কেন জানি হঠাৎ করে থরথর করে কাঁপছে। কি বলছে এসব মানহা? আমি দ্রুত হাঁটু গেড়ে বসে মানহার দু গালে দুই হাতে নরম করে চেপে ধরি। তারপর বলি, মানহা, তুমি মিথ্যে বলছো তাই না? মানহা তখন বড়দের মতন করে রাগ দেখিয়ে বলে, আমি কখনো মিথ্যে বলি না। মিথ্যে বলে ওপরওয়ালা জিভ কেটে ফেলবেন ধারালো কাঁচি দিয়ে। তুমিই তো শিখিয়েছো বাবা। ছোট্ট একটা মেয়ের কথা শুনে আমার ভিতরটা হো হো করে কেঁদে ওঠে। তবে আমার কন্যা মানহা ভুল কিছু বলছে না, সব সত্যি। আমার স্ত্রী নীলা আমায় ঠকাচ্ছে, অথচ আমি এর কিছুই জানি না। আমি মানহাকে বুকের কাছে টেনে নিই। তারপর বলি, মানহা, ওই আঙ্কেলটা কখন আসে মা? মানহা তখন বলে, তুমি তখন অফিসে থাকো বিকেলের দিকে। আমি মানহাকে কাছে টেনে আদর করি। তারপর বলি, আমার কাছে যে এসব বলেছো তা কিন্তু মাকে বলো না আবার। তোমার মা তো রাগী মেয়ে, এসব শুনলে রেগে গিয়ে তোমায় আমায় দুজনকেই মারবে। মানহা তখন আমার কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে বলল, মা এখন ঘুমে, আমিও গিয়ে মায়ের পাশে ঘুমিয়ে পড়ি বাবা। তবে আর মা কিছুই বুঝবে না। একটা ছোট্ট মেয়ে আমার, মাত্র 3 বছর বয়স তার। এই এতটুকু মেয়ে এত কিছু বোঝে কিভাবে? কি সূক্ষ্ম জ্ঞান তার! এমন একটা লক্ষ্মী মেয়েকে রেখে কিভাবে নীলা এসব করে? কার সাথে করে? আমার ভীষণ খারাপ লাগে, কান্না আসতে চায় বুকের পাঁজর ছিঁড়ে। তবুও আমি কান্নাকে প্রশ্রয় দিই না। পুরুষ মানুষের যে প্রকাশ্যে কখনো কাঁদতে নেই। এখন সকাল 6টা বাজে। নীলা শরীর খারাপের অজুহাতে ঘুম থেকে ওঠেনি। হয়তোবা তার শরীর সত্যি সত্যিই খারাপ, হয়তোবা সে বাহানা করছে। সে যাই হোক, আজ আমি অফিস যাব ঠিক, কিন্তু দুপুরের ঠিক আগেই ফিরে আসব। আর ততক্ষণ বাসার কাছে মোড়ের চায়ের স্টলে বসে অপেক্ষা করব ওই লোকটার জন্য। দেখব কে এসে দেখা করে যায় নীলার সাথে। নীলার সাথে আমার বিয়ের 6 বছর হয়েছে। এই 6 বছরে কোনোদিন তার কাছ থেকে এমন কোনো আচরণ আমি পাইনি যেখানে তাকে সন্দেহ করা যায়। কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ ও কেন জানি কেমন করছে। সেদিন রাতে হঠাৎ তার কাছে যেতে চাইতেও ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এর আগে কখনো এমন করেনি। পরদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে ওকে বললাম, নীলা, তোমার কি হয়েছে বলো তো? গত রাতে এমন করলে কেন? এই একটা সামান্য কথায় তার সে কি রাগ! একেবারে হো হো করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমি চলে গেলেই ভালো হবে তোমার। এখান থেকে চলে যাব আমি, থাকবো না তোমার সাথে। কি অদ্ভুত ধরনের আচরণ! সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু চিন্তা করছিলাম, ভাবছিলাম কেন এমন করছে সে। আজ সকালে মানহা যখন আমার সাথে ঘুম থেকে উঠে গেল, তখন মানহা নিজেই বলল, বাবা, চলো আমরা ছাদে যাই, সকাল দেখব। আমি তখন নীলাকেও ডাকলাম, বললাম, নীলা, চলো ছাদে গিয়ে সকাল হওয়া দেখি। নীলা তখন ঘুম জড়ানো গলায় বলল, আমার শরীর খারাপ লাগছে, তুমি যাও তো মানহাকে নিয়ে, ডিস্টার্ব করো না প্লিজ। আমি আর কথা বাড়ালাম না। তখন মানহাকে কোলে নিয়ে সোজা ছাদের ওপর উঠে গেলাম। তারপর গিয়ে দাঁড়ালাম নীলার গোলাপ বাগানের কাছে। মানহা ওখানে দাঁড়িয়েই এইসব বলল আমার কাছে। অফিসে যেতে হয় সকাল 9টায়। নীলা আজ উঠবে বলে মনে হয় না। রান্নার কাজ আমাকেই করতে হবে। ভাগ্যিস ইন্টারমিডিয়েটে পড়ার সময় মেসে ছিলাম 2 বছর। তখন মাঝে মধ্যে বুয়া আসতো না। মাসের 4-5 দিন আমরা বন্ধুরা মিলেই রান্না করতাম। প্রথমে ডিম ভাজি আর আলু ভর্তা করাটা শিখেছিলাম। তারপর আস্তে আস্তে সব কিছুই শিখে ফেলেছি। ইন্টারমিডিয়েট জীবন শেষ হয়েছে বহু বহু বছর আগে, প্রায় 12 বছর। এরপর আর রান্নার ধারের কাছেও যায়নি, যাওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু আজ যেতে হচ্ছে। আমি না হয় কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ফেলতে পারবো, কিন্তু মানহা তো খেতে হবে। ওর জন্য স্যুপ করতে হবে। নীলাও তো ঘুম থেকে উঠে খেতে চাইবে। রান্না বান্না শেষ করে মানহাকে স্যুপ খাইয়ে দিলাম।
নীলা তখনও বিছানা থেকে নামেনি, ঘুমাচ্ছে। অনেক অনেক দিন পর এই বাসায় একা একাই খেতে হলো আমার। খাওয়া শেষ করে জামা প্যান্ট পরে অফিসের উদ্দেশ্যে বের হলাম, কিন্তু বাসার গেট পেরিয়েই সিদ্ধান্ত নিলাম আজ অফিসে যাব না। এই দুপুরের কাঠফাটা রোদে এলোমেলোভাবে ঘুরবো। ঘুরতে ঘুরতে যখন প্রচণ্ড তৃষ্ণা পেয়ে যাবে, তখন যাব একটা রেস্টুরেন্টে, বলবো 1 গ্লাস ঠান্ডা পানি দিতে। সেই ঠান্ডা পানি আমি মুখের কাছে নেব, কিন্তু পান করব না। নিজেকে নিজেই কষ্ট দেব। এটাই আজ আমার জন্য একটা গেম। এই গেমে আমাকে জিততে হবে, জিততেই হবে। কষ্ট সহ্য করার ক্ষমতা আমাকে অর্জন করতে হবে, করতে হবেই। কিন্তু গেমে হেরে গিয়েছি আমি। তেষ্টায় মনে হয়েছিল মরে যাব আমি। আর ওয়েটার এনে দিয়েছিল তখন বরফের কুচি দেওয়া ঠান্ডা পানি। পানি দেখে সব ভুলে গিয়েছিলাম আমি। ঢকঢক করে গ্লাসের পর গ্লাস পানি খেয়ে ফেললাম। সময় ঘনিয়ে এসেছে। আমি এবার গিয়ে চুপচাপ বসে পড়লাম মোড়ের মতি মিয়ার চায়ের স্টলে। ওখান থেকে স্পষ্ট দেখা যায় আমাদের বাসার সামনের গেটটি। গেট দিয়ে কেউ ভেতরে ঢুকলে স্পষ্ট দেখা যাবে। আর তখনই আমি পিছন পিছন যাব। গিয়ে যদি ওদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখি, তবে আমি কিছুই বলবো না, একটা টু শব্দ পর্যন্ত করব না। ওই লোকটাকে সুন্দর মতন চলে যেতে বলবো। তারপর নীলার সাথে কথা বলবো আমি। নীলাকে শুধু একটা প্রশ্নই জিজ্ঞেস করব, কেন ঠকালে আমাদের? কি দোষ ছিল আমার 3 বছরের মেয়ে মানহার আর আমার? আমার শরীর কেমন কাঁপছে। ঘটনাটা এক্ষুনি ঘটবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাই হলো। ঠিক 5 মিনিট পর একটা ফর্সা পাতলা দেহি ছেলে, যার পরনে মেরুন রঙা পাঞ্জাবি, সাদা পাজামা, সে ঢুকলো গেট দিয়ে ভিতরে। আর ঠিক 5 মিনিট পর আমি ঢুকলাম। ওরা ভিতর থেকে দরজা আটকে দিয়েছে। আমি দরজার কাছে কান পাতলাম। নীলার কণ্ঠ শুনতে পাচ্ছি। নীলা বলছে, তমাল, কেন ফিরে এলে তুমি বলো? কেন আমার 6 বছরের সুন্দর একটা সংসার এলোমেলো করে দিলে? জবাব দাও। তমাল কাঁপা কাঁপা গলায় বলছে, আমি কিচ্ছু জানি না নীল। আমি শুধু এটা জানি যে তুমি আর কারোর নয়, শুধু আমার, শুধুই আমার। তুমি ওকে ডিভোর্স দেবে, ফাহাদের সাথে আর থাকবে না, বুঝলে? নীলা বলল, কিভাবে এটা করব বলো? ফাহাদ আমায় ছাড়া থাকতে পারবে না। তমাল রাগের গলায় বলল, তার মানে তুমি এখন আর আমায় ভালোবাসো না, ফাহাদকে ভালোবেসে ফেলেছো? নীলা কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, তমাল, আমি বুঝতে পারছি না কিছু, কিন্তু আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। তমাল বলল, তবে আমি মরবো, সুইসাইড করবো আজ রাতেই। নীলা আরও জোরে জোরে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, না, এমন করবে না তুমি। তমাল, তুমি আমায় আরও 3টে মাস সময় দাও, আমি একটু ভেবে দেখি। তারপর তমাল বলল, আমি তোমায় সময় দিচ্ছি, কিন্তু জবাব যেন একটাই হয়, তুমি শুধুই আমার, ফাহাদের না। মাইন্ড ইট আমার সুইটি নীল। তারপর ওখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। শরীর থরথর করে কাঁপছিল, রাগ উঠে যাচ্ছিল খুব। হয়তোবা ওখানে থাকলে নিজেকে সংবরণ করতে পারতাম না, খারাপ কিছু করে বসতাম রাগের বশে। তাই খারাপ কিছু যেন না ঘটে, সেজন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আসি আমি মতি মিয়ার চায়ের স্টলে। এসে বেঞ্চের ওপর পা ঝুলিয়ে বসে একটা সিগারেট কিনে নিই। দেশলাই দিয়ে সেই সিগারেট জ্বালাই, তারপর পাগলের মতন টানতে থাকি। কোনোদিন সিগারেট খাইনি আমি, এই প্রথম, জীবনের প্রথমবার। আমার হঠাৎ কি হয়ে গেল? আমি এমন পাগলামি করছি কেন? আজ অন্য দিনের চেয়ে একটু রাত করেই বাসায় ফিরি আমি। এমনিতেই আমার মন খুব খারাপ, গা ভর্তি রাগ। এই রাগ ও মন খারাপ যেন নীলা বুঝতে না পারে, এই জন্য এক অদ্ভুত কাজ আমি করি। মোড়ের যে কসমেটিকের বড় দোকানটা আছে, ওখান থেকে নীলার জন্য 1 প্যাকেট বাহারি রঙের টিপ কিনি আর 1 ডজন কাঁচের চুড়ি। এগুলো নীলা খুব পছন্দ করে। কিন্তু বাসায় ফিরে অবাক হই আমি। মানহা কাঁদছে, গলা ছেড়ে কাঁদছে। টিপ আর চুড়ি পকেটেই পড়ে থাকে, বের করি না। আমাকে দেখেই মানহা এসে আমায় আঁকড়ে ধরে কাঁদতে থাকে। আমি তখন হাঁটু গেড়ে বসে মানহাকে কাছে টেনে নিই। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি, কি হয়েছে মা, কাঁদছো কেন? মানহা তখন ফুপিয়ে ফুপিয়ে বলে, মা মেরেছে। মানহার মুখ থেকে এই কথাটা শুনে আমি ভীষণ রকম অবাক হই। কি বলছে এটা মানহা? যে মেয়েকে নীলা আজ অব্দি একটা ধমক পর্যন্ত দেয়নি, সেই মেয়েকে সে মারে কি করে? মানহাকে কোলে তুলে নিয়ে আমি নীলার কাছে যাই। নীলা বিছানায় শুয়ে আছে। সিলিংয়ে চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে আনমনে কি যেন ভাবছে।
আমার পায়ের শব্দ পেয়েও তার ভাবান্তর হলো না। হয়তোবা সে পায়ের শব্দ শুনতেই পায়নি। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি, ও কি করেছিল? নীলা ঈষৎ কেঁপে ওঠে আমার গলা শুনে। হঠাৎ করে কারোর গলা শুনলে এমন হওয়ারই কথা। নীলা আমার কথার উত্তর দিল না। আমি আবারও জিজ্ঞেস করলাম, মানহা কি করেছিল? নীলা তখন বিরক্ত মুখে আমায় পাল্টা প্রশ্ন করে বলে, আমার মেয়েকে আমি মেরেছি, এর জন্য কি তোমার কাছে জবাবদিহি করতে হবে? আমি এবারও অবাকের চরম সীমায় পৌঁছে যাই। ভেবেও পাই না যে নীলার আচরণ এমন কর্কশ হতে পারে কিভাবে। নীলার সাথে আমি কথা বাড়াই না, সে হোক ভদ্রতার খাতিরে অথবা আমাদের সম্পর্কের সম্মানের খাতিরে। চুপচাপ আমি মানহাকে নিয়ে ব্যালকনিতে চলে যাই। সেখানে গিয়ে মানহাকে বলি, কি হয়েছিল মা? তোমার মা তোমাকে মেরেছে কেন? মানহার কান্না তখন থেমেছে। সে বলল, মাকে বলেছিলাম নুডলস করে দিতে, মা করে দেয়নি। আমি তখন মার হাত ধরে টেনে বলেছিলাম, না মানবো না, দিতেই হবে। তখন মা আমার গালে দুটো চড় মেরেছে। কথাগুলো বলে মানহা আবার কাঁদতে শুরু করেছে। মানহা আমার কোলে, তার মুখটা আমি বুকের সাথে চেপে ধরে বললাম, আর কাঁদে না পাপা, আমি তোমার জন্য এক্ষুনি নুডলস করে দেব। চলো আমরা এখন কিচেনে যাই। মানহাকে নিয়ে কিচেনে গিয়ে দেখি ঘরে কোনো সবজি নেই, এমনকি পেঁয়াজ কাঁচা মরিচটাও নেই। সন্দেহবশত ভাত সালনের হাঁড়ির ঢাকনা খুলে দেখি নীলা কিছুই রান্না করেনি। তারপর ওর জন্য সকালে ঢেকে রেখে যাওয়া খাবারটাও দেখলাম খেয়েছে কিনা। দেখি ওটাও খায়নি। নীলা তবে আজ সারাদিন কিছুই খায়নি? খায়নি তো আমিও। সেই যে সকালবেলা খেয়েছিলাম দুনলা, তারপর সারাদিন 3 গ্লাস বরফ শীতল পানি আর একটা সিগারেট, এছাড়া আর কিছু খায়নি। এমনিতে অফিসে যাওয়ার সময় রোজ নীলা টিফিন ক্যারিয়ারে করে আমার জন্য দুপুরে খাবার দিয়ে দেয়, আর বারবার নিষেধ করে দেয়, বাইরে কিন্তু কিচ্ছু খাবে না বললাম, অসুখ বাঁধাবে পড়ে। আজ অফিসে যাওয়ার সময় সে বলেও নি আমার শরীর ভালো না, দুপুরের খাবারটা তুমি টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যাও। আমার খুব খারাপ লাগছে, কিন্তু এখন আর রাগ করতে পারছি না নীলার ওপর। আমি জানি নীলার ওপর রাগ করাটা আমার খুব বড় বোকামি হবে, কারণ ও যে পরিস্থিতিতে আছে ওখানে কিছুতেই ভালো থাকা যায় না। তমাল ছেলেটার সাথে মনে হয় অনেক আগে থেকেই রিলেশন ছিল নীলার। তারপর হয়তো বা কোনো একটা কারণে ওরা দূরে ছিল, সম্পর্ক থেমে গিয়েছিল, আর তখনই আমার সাথে বিয়েটা হয়ে যায় নীলার। কিন্তু নীলা এই পর্যন্ত কিচ্ছু বলেনি এই বিষয়ে, কিংবা ওকে দেখে কোনোভাবেই আমি অনুমানও করতে পারিনি যে নীলার একটা সম্পর্ক ছিল কিংবা আছে। আমার বেশি খারাপ লাগছে মানহার জন্য। এত লক্ষ্মী একটা মেয়ে হয়েছে, দেখতেও যে কি মায়াবতী। নীলা যদি তমালের সাথে চলে যেতে চায় তবে আমি তাকে কিছুতেই বাধা দেব না। বাধা দেওয়ার অধিকার আমার নেই। ভালোবাসায় বাধা হলে সেই পাপ বাড়ে, দুজন মানুষের মন কষ্ট পায়। আমি কিভাবে নীলাকে কষ্ট দেব? কিন্তু মানহা, আমার লক্ষ্মী মামনিটার কি হবে? মাকে ছাড়া কিংবা বাবাকে ছাড়া, দুজনের একজনকে ছাড়া ওর বড় হওয়াটা তো খুব কষ্টের হবে। বড় হয়ে কি মানহা এর জন্য আমাকে দোষ দেবে না? বলবে না, বাবা তোমাদের দুজনের জন্য আমার ফুলের মতন সুন্দর জীবনটা ধ্বংস হয়ে গেছে? হঠাৎ আমার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গালের ওপর গড়িয়ে পড়ে। মানহা আমার কোলে বসে আছে তখনও। সে আমার চোখ থেকে জল পড়তেই তার ছোট্ট হাত দিয়ে গালের জল মুছে দেয়। তারপর কিছু না বলে বোকার মতন আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ওকে এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমার কি যে খারাপ লাগে, ভিতরে কি যে তোলপাড় শুরু হয়, মনে হয় চিৎকার করে কাঁদি, গলা ছেড়ে কাঁদতে কাঁদতে মরে যাই। কিচেন থেকে মানহাকে কোলে করে নিয়েই বাইরে যাই। কিছু বাজার করে আনতে হবে। নীলা যদি ঠিক থাকতো তবে সে আরও 3 দিন আগেই লিস্ট করে ফেলতো বাজারের। মানহাকে নিয়ে গেট পেরিয়ে বাইরে যেতেই সে বলে, বাবা আমরা বের হয়েছি কেন? আমি থমথমে গলায় বলি, মা ঘরে তো বাজার নেই, বাজার করতে বের হয়েছি। মানহা আর কিছু বলে না, চুপ করে থাকে। আমি হাঁটছি, রাস্তার এক পাশ দিয়ে মানহাকে কোলে নিয়ে হাঁটছি। একটু পর মানহা বলল, বাবা মা একটুও ভালো না, শুধু তুমিই ভালো। আমি বললাম, ছি মা, এসব বলে না মানহা, মা তো বাবার চেয়েও ভালো হয়। মানহা হঠাৎ এই বিষয়টা কেটে গেল। তারপর হুট করে বলে উঠল, বাবা মা তোমাকেও পাপ্পি দেয় আর ওই আঙ্কেলকেও পাপ্পি দেয় কেন? আমি মানহাকে কি বলবো না বলবো কিচ্ছু বুঝতে পারছি না। ও তো ছোট মানুষ, ছোট মানুষের মনে তো কত প্রশ্ন জাগে। ওরা নতুন যা দেখে তাতেই ওদের মনে প্রশ্ন জাগে, এটা তো ওদের দোষ না। এবার নীলার প্রতি আমার সামান্য রাগ হয়। মনে মনে আমি বলি,
এসব কি ছোট্ট মেয়েটার সামনেই করতে হয়? একটু আড়ালে গেলে হয় না? মনে মনে কথাটা বলতে গিয়েও আমার ভিতরটা খাঁ খাঁ করে ওঠে কেমন। খুব কষ্ট হতে শুরু করে বুকের ভিতর। একটা হারানোর ভয় এসে ঘিরে ধরে আমায়। তারপর মনে হয় আমার, নীলাকে আমি এত বছর সংসারে কোনোদিন ভালোবাসি বলিনি, নীলাও বলেনি, তবু ওর জন্য এত কষ্ট হয় কেন? নাকি একসাথে সংসার করলে ভালোবাসি কথাটা বলতে হয় না, আপনা আপনি এসব তৈরি হয়ে যায়? বাজার করে মানহাকে নিয়ে ফিরে আসি। মানহার হাতে আইসক্রিম, নীলারও খুব প্রিয় আইসক্রিম। তাছাড়া আজ বেশ গরমও পড়েছে। নীলার জন্য একটা আইসক্রিম কিনেছি। আইসক্রিমের প্যাকেট নীল। নীলার এই রংটা ভীষণ প্রিয়। বাসায় ফিরে মানহাকে বলি, মা, তোমার মার কাছে আইসক্রিমটা দিয়ে আসো, বলবে তুমি কিনে এনেছো। মানহা বলে, মা যদি আবার মারে? আমি মৃদু হেসে বলি, একটুও মারবে না, আদর করবে তোমায়, দেখো। মানহা নীলার কাছে আইসক্রিম নিয়ে গেল। আমি ব্যালকনি থেকে একটু আড়ালে দাঁড়িয়ে বড় কাঁচের গ্লাসের খোলা ফাঁক দিয়ে তাকিয়ে দেখছি নীলা কি করে। মানহা তার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে ও যে হাতে আইসক্রিমটা ধরেছে সেই ছোট্ট হাতটা ওই মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, মা দেখো, তোমার জন্য আমি আর বাবা আইসক্রিম কিনে এনেছি। নীলা অনেকক্ষণ ধরে ওর দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। তারপর এক টানে মানহাকে ওর বুকের ভিতর নিয়ে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। ভালোবাসার কি কোনো সংজ্ঞা হয়? আমার মনে হয় না। এবং এই ভালোবাসাকে কোনো শৃঙ্খলেও আবদ্ধ করা যায় না। ভালোবাসা নিষেধ মানে না, অবজ্ঞা মানে না, জাত পাত ধর্ম কোনোটাই মানে না। অফিসে আমি যে চেয়ারটায় বসি তার পাশের চেয়ারে বসে পিয়ালি সরকার। দেখতে ভীষণ স্মার্ট, মিষ্টি করে কথা বলে, বয়স 25-এর কম নয়, বিয়ে করেনি, বিয়ে নাকি সে কোনোদিন করবেই না। এই পিয়ালির প্রধান কাজ হলো অফিসের কাজ ফেলে রেখে আমার দিকে তাকিয়ে থাকা। আমি কিন্তু তার তাকিয়ে থাকাটা বুঝি, কিন্তু ওকে বুঝতে দিই না। এই জন্য পিয়ালির খুব অভিমান হয়, মাঝে মধ্যে রাগ করে, আমার সাথে কথা বলাও বন্ধ করে দেয় পর্যন্ত। কিন্তু 3 দিনের বেশি আর কথা না বলে থাকতে পারে না। তারপর নিজে থেকেই কথা বলতে আসে, বলে, ফাহাদ ভাই, আপনি কি আমাকে অপছন্দ করেন? ওর কথা শুনে আমি ভীষণ বিষম খাই। অবাক হয়ে বলি, এমন কথা বলছো কেন পিয়ালি? পিয়ালির চোখ টলমল করে, ঠোঁটের গোলাপি পাপড়ি তীর তীর করে কাঁপতে থাকে বন পাতার মতন। সে আর কথা বলে না, চুপচাপ ডেস্কটপে চোখ রাখে, কিবোর্ডে কি যেন টাইপ করে। এর আগে একবার আরো অদ্ভুত কাণ্ড করেছিল পিয়ালি। সে আমার সাথে একটা উদ্যানে ঘুরতে বেরিয়েছিল, আর বিকেলের মৃদু বাতাসে কাঠগোলাপের গাছের নিচে বসে আমায় বলেছিল তার ভালোবাসার কথা। সে যাকে ভালোবাসে সেই পুরুষ বিবাহিত এবং পুরুষটির একটি সন্তান আছে। তখন আমি কিছুটা আন্দাজ করে ফেলেছিলাম পিয়ালি কাকে ভালোবাসে আসলে, কিন্তু এই বিষয়ে তাকে কিছু ঘাঁটাইনি। এই নিয়েও তার অনেক ক্ষোভ আমার প্রতি। কেন তাকে আমি একবারের জন্য জিজ্ঞেস করলাম না কোন পুরুষের জন্য তার এই ভালোবাসা? সে কাঁদো কাঁদো গলায় বলেছিল, আপনি কি আমার প্রতি বিরক্ত ফাহাদ ভাই? যদি বিরক্ত হন তবে চাকরিটা আমি ছেড়ে দেব, আপনার সামনে কখনো পড়ব না আর। বলে হন হন করে হেঁটে আমায় ফেলে রেখেই সে একাই চলে গিয়েছিল। আজ সকালবেলা নীলা উঠে রান্না বান্না করেছে, তারপর আমায় ডেকে নিয়ে আমার সাথে খেতে বসেছে। খেতে বসে সে হঠাৎ করে বলল, ফাহাদ, আমি আজ মানহাকে নিয়ে ওর নানা বাড়ি যাব, কদিন থেকেই আসবো। ওর কথা শুনে আমি ভীষণ কাই। নীলা দ্রুত জল ভরা গ্লাসটা এগিয়ে দেয়। আমি সেই গ্লাস তুলে নিয়ে এক চুমুকেই সবটুকু পানি খেয়ে ফেলি। মানহা তখন বলে, বাবা যাবে না মা? নীলা বলে, না, আমি আর তুমি যাব, বাবার অনেক কাজ, যেতে পারবে না এবার। নীলার কথাটা শুনে ভীষণ রকম কষ্ট পাই আমি। এর আগে আমায় ছেড়ে সে কোথাও যেতে পারতো না, গিয়ে থাকতে পারতো না। এর জন্য ওর বন্ধুরা ওকে কত কি বলে, হাসাহাসি পর্যন্ত করে, বলে বর পাগলি মেয়ে। নীলাও তখন শক্ত করেই বলতো, বরের জন্য পাগল হব না তো পরের জন্য পাগল হব নাকি? এই নীলার আজ কত পরিবর্তন। অফিসের সময় হয়ে এলে নীলা আমার হাতে টিফিন ক্যারিয়ারের বাটি তুলে দিয়ে বলে, বাইরের খাবার খেও না, আমি ফ্রিজে 3-4 দিনের জন্য তরকারি রান্না করে রেখে যাচ্ছি, তুমি শুধু ভাত রান্না করবে, ইচ্ছে হলে একটু সবজি বেছে নেবে, রুটি খেতে চাইলে করে নেবে। আমি মাথা কাত করে বলি, ঠিক আছে। চলে যাওয়ার আগে নীলার হাতে টিপ আর চুড়ির প্যাকেটটা তুলে দিতে ইচ্ছে করে, কিন্তু কেন জানি দিতে পারি না, সাহস হয় না, ভয় ভয় লাগে। মনে হয় এই নীলা আমার অপরিচিত কেউ। বাসা থেকে বের হওয়ার আগে মানহাকে একটু কোলে টেনে নিই, আদর করি, কপালে চুমো খাই, তারপর পকেট থেকে কিছু টাকা বের করে নীলার হাতে ধরিয়ে দিয়ে বলি,
মানহাগা এটা ওটা খেতে চাই, কিনে দিও। আর তুমিও। কথাটা শেষ করতে পারি না। হঠাৎ মনে হয় আমার শেষের কথাটা বলা উচিত হয়নি। তারপর মানহাকে টাটা বলে বাসা থেকে বের হয়ে আসি। অফিসে বসে আছি ভার মুখে, কিছুই ভালো লাগছে না। কফি বরফ হয়ে গেছে, আমি ছুঁয়েও দেখিনি কাপ। আমি শুধু ভাবছি, এমন ফুলের মতন সুন্দর একটা সংসার কিভাবে হঠাৎ এলোমেলো হয়ে যেতে পারে? নীলা কিভাবে এমন বদলে যেতে পারে? ওর যদি আগের সম্পর্ক থাকবেই, তবে ছেড়ে এলো কেন? ছেড়ে এসে আমাকেই বা কেন ওর মায়ায় জড়ালো? আর এখন আবার আমায় ছেড়ে ওর কাছে চলে যেতে চাইছে কেন? এটা কি পুতুল খেলা? আমার কি কষ্ট হয় না? খারাপ লাগে না? আর মানহার, আমার লক্ষ্মী মেয়েটার কি হবে? আমায় এভাবে চুপচাপ মুখ ভার করে চিন্তামগ্ন হয়ে বসে থাকতে দেখে পিয়ালি এসে দাঁড়ালো আমার টেবিলের সামনে। তারপর গলা খাকারি দিয়ে বলল, ফাহাদ ভাই, আপনার কি কোনো কারণে মন খারাপ? আমি হাসার চেষ্টা করে বলি, না তো। কেন, আমায় দেখে কি এমন মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আর কোনো কথা বলিনি, আবারও চুপ হয়ে যায়। পিয়ালি আবার বলে, চলুন না, আজ বিকেলে আমরা ঘুরতে যাই। আমি বলি, অফিসে তো অনেক কাজ, পরে একদিন আপনাকে আমি হেল্প করব। আপনার অর্ধেক কাজ আমি করে দেব। তবুও চলুন আজ ঘুরতে বের হই, প্লিজ। প্লিজ আর না বলবেন না। পিয়ালির অনুরোধ আমি ফেলতে পারিনি। তাছাড়া আমার মনও খারাপ ছিল, একটু অবসরের প্রয়োজন ছিল। কিন্তু সময়টা আমি বদলে দিই, বলি, পিয়ালি, কাল তো ফ্রাইডে, চলো আগামীকাল বের হই, ঘুরে আসি। পিয়ালি ওর সাদা দাঁত বের করে হেসে বলে, ওকে। আমি আর পিয়ালি বসে আছি লোকশিল্প জাদুঘরের লেকটার কাছে। পিয়ালি আমার কাছ থেকে বারবার জানতে চাইছে আসলে আমার কি হয়েছে, কেন আমি অফিসে একদিন আসিনি, আবার এর পরদিন আসার পর থেকেই মন খারাপ কেন আমার। আমি ওর প্রশ্নের উত্তর দিই না, এড়িয়ে গিয়ে বলি, পিয়ালি, তুমি কাকে ভালোবাসো বলবে? পিয়ালি এই কথা শুনে কেমন বোকার মতন হয়ে ওঠে, তার মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। দ্রুত চোখ নিচে নামিয়ে নরম গলায় বলে, আপনাকে বলে আর সমস্যা বাড়াতে চাই না। আমি বলি, সমস্যা কি বলো না, বললে তো দোষ নেই। আমি তো আর সেই পুরুষকে গিয়ে খুঁজে বের করে বলবো না তোমার কথা। পিয়ালি তখন কি যেন বলতে ঠোঁট খুলেছিল, আর তখনই অদ্ভুত এক ঘটনা ঘটে। আমাদের দুজনকে পাশ কাটিয়ে একজোড়া ছেলে মেয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। ছেলেটাকে আমি চিনি, তমাল। মেয়েটা আমার স্ত্রী নীলা। ওরা আমাদের দেখেনি, কিন্তু পিয়ালি ঠিক দেখে ফেলে নীলাকে, এবং চিনেও ফেলে। পিয়ালির সঙ্গে সঙ্গে পিছন থেকে ডেকে ওঠে, এই নীলা ভাবি। নীলা হকচকিয়ে গিয়ে পিছন ফিরে তাকাতেই আমায় দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় এবং হাঁ করে কেমন তাকিয়ে থাকে। পাশে বসা পিয়ালিকে দেখেও অবাক হতে পারে, কারণ সে জানে আমার কোনো মেয়ে বন্ধু নেই এবং পিয়ালি আমার শুধুই কলিগ। ওকে নিয়ে এখানে আমি ঘুরতে আসবো তা কল্পনাও ভাবিনি হয়তোবা। ঘুরতে আসবো জানলে সে এদিকে কখনোই আসতো না। পিয়ালির সাথে ওর দুদিন কথা হয়েছে মাত্র, তাও কয়েক মিনিট। আমার ভরসা তখন একটাই, পিয়ালিকে আমার উল্টোপাল্টা কিছু বোঝাতে হবে। ও যে নীলা তা কিছুতেই ওকে বুঝতে দেওয়া যাবে না। নীলা পিছনে আসবে কি আসবে না বুঝতে পারছে না। ওদিকে তমাল ওকে তাড়া করছে। ওদের হাতে সময় কম, হয়তোবা ওরা অনেক হাঁটাহাঁটি করবে, অনেক অনেক গল্প করবে। সমস্যা হলো তমাল আমাকে চেনে না, চিনলে অবস্থা ভয়াবহ হতো। নীলার সঙ্গে সেও কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতো, কি করবে না করবে কিচ্ছু বুঝে উঠতে পারতো না। নীলাকে আমি হাত ইশারা করে বললাম চলে যেতে। নীলা চলে গেল। নীলা চলে গেলে পিয়ালি আমায় বলল, ভাবি এলো না যে, আর ভাবি কার সাথে ঘুরছে? আমি তখন কষ্ট করেই শব্দ করে হেসে উঠলাম। পিয়ালি অবাক হয়ে বলল, হাসছেন কেন এভাবে? আমি হাসতে হাসতে ওকে বললাম, তুমি যাকে নীলা বলে ডেকেছ সে নীলা না। তারপর আবারও হেসে উঠলাম। পিয়ালি বোকার মতন আমার দিকে তাকিয়ে থেকে বলল, তবে ও কে? দেখতে তো একেবারে ভাবির কপি। আমি হেসে বললাম, এটা ওই ছেলেটার গার্লফ্রেন্ড। পিয়ালি অবাক হলো, বলল, কি আশ্চর্য, একদম মিল। আচ্ছা আপনি অবাক হননি কেন ওই মেয়েকে দেখে ফাহাদ ভাই? আমি তখন বলি, কারণ ওর সাথে আমার স্ত্রীর 100টারও বেশি অমিল পেয়েছি, এই জন্যই অবাক হইনি। কোথায় অমিল দেখলেন? আমি তো অমিল দেখিনি। তুমি দূর থেকে দেখেছো, দূর থেকে সত্যতা সবসময় দেখা যায় না। আসলকে নকল আর নকলকে আসল দেখা যায় অনেক সময়। পিয়ালি এবার বলো, আচ্ছা ঠিক আছে, এখন এসব ফিলোসফি মার্কা কথাবার্তা বাদ দিয়ে ভালো কথা বলুন। ভালো কথা কি বলবো? কোন ধরনের কথাকে ভালো কথা বলে? পিয়ালি লজ্জা মাখা কথায় বলল, ভালোবাসার কথা বলুন। ভালোবাসার কথাকে ভালো কথা বলে, বলে পিয়ালি খানিক লজ্জার ভান করে। আমি তখন বলি, পিয়ালি
তুমি একটা বিয়ে করে ফেলো, এভাবে একা একা থেকে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? কষ্ট পাচ্ছ? পিয়ালি তখন কেঁদেই ফেলে প্রায়। কাঁদো কাঁদো গলায় সে বলে, আপনাকেও তো শিখিয়ে দিতে হবে না আমি কি করব না করব সেই বিষয়ে। সব সময় আপনি এমন করেন। আপনার সাথে কথা বলতে আসলেই এটা ওটার অজুহাত। কোথাও ঘুরতে বেরোলে কথা ভুলে যান, চুপ করে থাকেন, যেন আপনি কথা বলতেই জানেন না। আসলে আপনি চানই না আপনার সাথে আমি থাকি, কথা বলি। আমি জবটা ছেড়ে দেব, কাল থেকে আর আসবো না অফিসে। আপনিও আমায় কিন্তু খুঁজতে যাবেন না, খবরদার। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনি আমার কেউ না, আমিও আপনার কেউ না। কথাগুলো বলে পিয়ালি ঝট করে উঠে পড়ে, তারপর দ্রুত হাঁটতে থাকে। আমি দৌড়ে এসে ওকে থামাতে চেষ্টা করি, তখন সে অদ্ভুত আচরণ করে, বলে আমায় থামাতে চাইলে আমি কিন্তু চিৎকার করে লোক জমা করব। আমি তবুও তার সামনে পথ রোধ করে দাঁড়িয়ে যাই। ও আমায় তখন ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। আমি পিছন থেকে ডাকতে থাকি, সে একেবারের জন্য তাকিয়েও দেখেনি পর্যন্ত। বাসায় ফিরে নিজেকে আমার হঠাৎ কাপুরুষ মনে হতে থাকে। ক্রোধ হয় নিজের প্রতি। মনে হয় আমি কেন সবকিছু দেখার পরেও চুপ করে আছি এভাবে। আর আজ যা দেখলাম, এতে তো প্রমাণিত হয়েই গেল যে নীলা আমার সাথে প্রতারণা করছে। এরকম একটা প্রতারকের সাথে আর ঘর করা যায় না। আমি সঙ্গে সঙ্গে নীলাকে ফোন দিই। নীলা ফোন রিসিভ করে না, রিসিভ করে মানহা। সে বলে, বাবা তোমার জন্য খুব খারাপ লাগছে। আমি তখন তাকে বলি, শীঘ্রই তোমাকে আমার কাছে দিয়ে যাবে ওরা এসে, মা। তুমি এখন তোমার মায়ের কাছে দাও তো ফোনটা। মানহা তখন নীলাকে ডেকে ওর হাতে ফোন দেয়। নীলা ওপাশ থেকে বলে, ফাহাদ তুমি কিছু বলো না প্লিজ, আমি খুলে বলবো সব তোমায়। তুমি আমায় একটু সময় দাও প্লিজ, কটা দিন সময় দাও। আমি তখন হেসে উঠি, বলি, অনেক বিশ্বাস করেছিলাম তোমায়। তুমি অলরেডি আমার বিশ্বাস নিয়ে অনেক বড় একটা গেম খেলে ফেলেছো। এরপর আরও সুযোগ দিলে আমার সর্বনাশ হবে। আমি আর পারবো না। সরি নীলা, আমায় এখন স্ট্রং হতে হচ্ছে। আমি ডিসিশন নিয়েছি তোমার সাথে আর সংসার করব না। ডিভোর্স দেব তোমায়, এবং আগামীকাল সকাল সকাল তুমি আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেবে। মনে রাখবে, মানহা যেন দুপুরের আগেই এসে আমার বাড়ি পৌঁছায়। নীলা সব কিছু শুনে খানিক সময় চুপ করে থাকে, তারপর বলে, ফাহাদ তুমি এমন করছো কেন? তুমি আমায় ভুল বুঝছো। আমি সব খুলে বলবো তোমায়, আমায় একটু সময় দাও প্লিজ। আমি আবার হাসি, হাসির পর বলি, নীলা আমায় আর বোকা বানাতে পারবে না তুমি। তোমাকে সেই সুযোগ আর দেওয়া হবে না। তোমায় আমি ডিভোর্স দেব, এটাই ফাইনাল। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছো। তাছাড়া আমার কলিগও আজ তোমায় দেখেছে। নীলা তখন কি যেন বলতে চেয়েছিল, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমি ওর ফোন কেটে দিলাম। তারপর শান্তির একটা নিঃশ্বাস ফেললাম। রাতে মেসেঞ্জারে ঢুকে ভাবলাম পিয়ালির সাথে কথা বলবো, ওকে সরি বলবো, কিন্তু ফেসবুক মেসেঞ্জারে ওকে পাওয়া গেল না। ওর আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছে, হোয়াটসঅ্যাপেও নেই। অবশেষে ওর ফোন নাম্বারে ফোন করলাম, ওপাশ থেকে সুইচ অফ বলছে। এবার আমার খারাপ লাগছে এই জন্য যে মেয়েটা শুধু শুধু আমায় ভুল বুঝছে। আমি কি করে আমার স্ত্রী আর সন্তানকে রেখে ওর সাথে নতুন একটা সম্পর্ক গড়ে তুলি? এটা কি আদৌ সম্ভব? পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে বেলা হয়, 10টা বাজে। অফিসে আর যাওয়া হয় না। বিছানা থেকে নামতে যাব আর তখনই কলিং বেল বাজে। বাইরে মানহার গলা, বাবা দরজা খুলো তাড়াতাড়ি। তড়িঘড়ি করে এসে দরজা খুলতেই দেখি বাইরে নীলা দাঁড়িয়ে আছে, ওর কোলে মানহা। নীলাকে দেখে আমার গা শিরশির করতে লাগলো, রাগে সারা শরীর কাঁপছে। ইচ্ছে করছে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিই, কিন্তু আমি কিছু বলার আগেই মানহা ওর মায়ের কোল থেকে এক লাফে আমার কোলে এসে গেল। তারপর বলল, বাবা তোমায় নিয়ে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। আমি নিজের রাগ দমন করার চেষ্টা করে বললাম, কি স্বপ্ন দেখেছো মা? মানহা বলল, তুমি ঘরে আর একটা নতুন মা এনেছো আমার জন্য। নীলা তখন মানহাকে ধমক দিল, বলল, বানিয়ে কথা বলা বন্ধ করো। মানহা কাঁদো কাঁদো গলায় বলল, আমি মিথ্যে কথা বলি না, মিথ্যে বললে ওপরওয়ালা জিভ কেটে দেয় কাঁচি দিয়ে। মানহাকে আমি বুকের সাথে মিশিয়ে ধরলাম আর মনে মনে বললাম, আহ নীলা, এটা কি করলে তুমি? একটা সুন্দর ঘর, একটা সুন্দর চড়ুই পাখির সংসার, আমাদের ফুটফুটে একটা মেয়ে যে কিনা বুলি নেওয়া তোতার মতন মিষ্টি করে কথা বলে, এই সব কিছুকে অবহেলা করে তুমি অন্য একটা ছেলের হাত ধরলে কি করে? তোমার কপালে ডিভোর্সের চেয়ে ভালো কিছু নেই। তুমি ওটারই যোগ্য, তোমার প্রাপ্য আমি তোমাকে বুঝিয়ে দেব। 2-3 দিন যাক,
তারপর আমি অপেক্ষা করি মানহার জন্য। মানহাকে দুপুরে ঘুম পাড়াবো, ও ঘুমিয়ে গেলে নীলাকে ডেকে নেব ব্যালকনিতে। তারপর জিজ্ঞেস করব সব কিছু। মানহার সামনে আমি এসব কথা বলতে পারবো না, এতে মেয়ের মনে খারাপ ধারণার জন্ম নেবে। ওর ছোট্ট সুন্দর ভাবনার জগৎটা কুৎসিত হয়ে যাবে, মরিচা ধরে নষ্ট হয়ে যেতে থাকবে ধীরে ধীরে। নীলা কিছু একটা বলে ফেলতে চাচ্ছে বারবার, একবার বলেও ফেললো, ফাহাদ, তোমার সাথে আমি সবকিছু খুলে বলতে চাই। আমি ওকে চুপ করিয়ে দিই, বলি অপেক্ষা করো, মেয়ের সামনে এসব নিয়ে কথা বলা যাবে না। নীলার মুখটা দেখি তখন মলিন হয়ে যেত, চিন্তার ছাপ পড়ে আছে ওর চেহারায়। এর আগে কখনো ওকে এত চিন্তিত দেখিনি আমি। ওকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না, কিন্তু রাগ প্রশমিত হয় না। বারবার কেবল মনে হতে থাকে, ও কি করে আমার সাথে প্রতারণা করলো। সব মেনে নিতে পারি, কিন্তু এটা না, কিছুতেই না। তাছাড়া ওরা আমার চোখের সামনে ধরা পড়েছে একসাথে, কি বিচ্ছিরি এবং ভয়ঙ্কর ব্যাপার। বন্ধুরা, কি হবে নীলার? সে কি তমালের ফাঁদে পড়ে নিজের স্বামী ও বাচ্চার সংসার থেকে চিরকালের জন্য চলে যাবে, নাকি তার ভাগ্যে অন্য কিছু অপেক্ষা করছে? জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।